the today's light, your ultimate destination for success. হ্যালো এসএলএসটি স্টুডেন্টস, 30 days 30 মকের আজকে মক নাম্বার 11। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। যারা যারা মকটা অ্যাটেম্প করেছো কোশ্চেনগুলো দেখে, তারা এখন এসে কোশ্চেনগুলো মিলিয়ে নাও তোমাদের কোশ্চেনগুলো ঠিক আছে কিনা। তাহলে আজকের চলো মকটা শুরু করি। আজকের মকের যেটা প্রথম প্রশ্ন ছিল সেটা বলেছে টি সময়ে একটি গতিশীল বস্তুকণার অবস্থান স্থানাঙ্ক যথাক্রমে x = at² প্লাস এবং y = bt³ টি সময় পরে কণার বেগ কত হবে। দেখো অঙ্কটা দুই তিন ভাবে করা যায়। তাহলে বেগ বেগ বলেছে, তাহলে বেগ হচ্ছে কোনো একটা অবস্থান ভেক্টরের কি হয়, কোনো একটা অবস্থান ভেক্টরের তোমার ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে সেটাকে আমরা বেগ বলি, বা সরণের সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা সেটাকে বেগ বলি। তাহলে এখানে তাহলে ধরো আমার এটাকে যদি আমি একটা অবস্থান ভেক্টরটাকে একটা ভেক্টর বানিয়ে দিই আমি, তাহলে কি দাঁড়াবে, ধরো এক্স, ক্যাপিটাল এক্স লিখলাম, তাহলে এক্স বরাবর মানে এইটা সমান সমান কি দাঁড়াবে যদি আমরা লিখি এক্স ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই ইন্টু জে ক্যাপ। তাহলে এক্স সমান সমান কি দাঁড়াইছে এটি কিউ প্লাস বি সমান সমান ওয়াই সমান সমান বিটি কিউ, এটা ধরো ক্যাপিটাল এক্স। তাহলে এর যদি আমি বেগ বের করি, এখানে আই ক্যাপ দাও, জে ক্যাপ। এবার যদি আমি বেগ বের করি তাহলে কি হবে ডিএক্স ডিটি, তাহলে তোমাদের কি হবে 3at² প্লাস 3bt²। এবার যদি আমি এর তাহলে এটা সমান সমান ভি আই ক্যাপ জে ক্যাপ। তাহলে এখান থেকে যদি আমাকে বেগ বের করতে হয়, অর্থাৎ এটা হচ্ছে আমার ভি এর এক্স এর কম্পোনেন্ট, এটা আমার এক্স এর কম্পোনেন্ট, এটা আমার ভি ওয়াই এর কম্পোনেন্ট। এক্স বরাবর যেহেতু, তাহলে এটা এক্স এর কম্পোনেন্ট, এটা ওয়াই এর কম্পোনেন্ট। তাহলে এখান থেকে যদি আমি তাহলে এটা একটা ভেক্টর ধরো, তাহলে এর যদি আমরা মান অর্থাৎ মান বের করতে যাই তাহলে কি বের করি আমরা, √অফ এইটা সমান সমান লিখলাম আমি ভি এক্স, এটা হচ্ছে আমার ভি ওয়াই। তাহলে ভি এক্স এর স্কোয়ার প্লাস ভি ওয়াই এর স্কোয়ার, তাহলে 3at² তার স্কোয়ার প্লাস 3bt² তার স্কোয়ার √। তাহলে এটা কি দাঁড়ালো, ভি সমান সমান 9a² প্লাস 9b² এই রুট করে দাও। তাহলে এটাকে যদি আমি √9 কে যদি রুটের বাইরে বের করি এবং t⁴ কে যদি রুটের বাইরে বের করি, তাহলে আমাকে কি লিখতে হবে 3t² 9, ভিতরে কি পড়ে থাকলো a² প্লাস b²। তাহলে এইটাই হচ্ছে আমার ভি এর ফাইনাল মান বা ম্যাগনিটিউড। তাহলে ভি এর মান এখানে কোনটার সঙ্গে ম্যাচ করছে, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, বলেছে এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ x = 4 প্লাস 12t মাইনাস tqn থামার আগে কণাটি কত দূর যাবে। তাহলে প্রথমে এখান থেকে আমাকে বেগ বের করতে হবে, সরণের সমীকরণ বলেছে এবং কত দূর যাবে, তার মানে তার একটা বেগ আছে, তাহলে তার বেগ কত হবে। তাহলে x সমান সমান দেওয়া আছে 40 প্লাস 12t প্লাস tq, তাহলে ভি সমান সমান কি দাঁড়াবে dx dt। তাহলে এটা তো 0, 12 মাইনাস
3t²। এরপর এর বলেছে কত দূর যাবে, অর্থাৎ একটা সময় গিয়ে ভি কি হবে, 0 হবে, তাই তো? তাহলে এখান থেকে আমি বের করে নিতে পারবো যে টাইমটা কত হবে। তাহলে আমি মনে করলাম যখন ভেলোসিটি একদম 0 হবে তখন টাইমের কি ভ্যালু হবে। তাহলে 12 মাইনাস 3t² ইজ ইকুয়াল টু ভেলোসিটি আমি ধরলাম 0, তাহলে মাইনাস 3t² ইজ ইকুয়াল টু মাইনাস 12। তাহলে t ইজ ইকুয়াল টু t² ইজ ইকুয়াল টু 4, t ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হয়, তাই মাইনাস ধরলাম না কারণ সময় নেগেটিভ হয় না। এবার t ইজ ইকুয়াল টু 0 থেকে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড পর্যন্ত করানোর আমরা কতটা সরবে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধরো যখন t ইজ ইকুয়াল টু 0 আর সরণের সমীকরণটা তো এইটাই থাকবে, তাহলে ধরো when t ইজ ইকুয়াল টু 0 তখন কতটা, তখন মানে কোন পজিশনে ছিল আর কি সেটা বের করব। তাহলে সরণের সমীকরণে যদি আমি t এর ভ্যালু 0 বসাই তাহলে আমি x সমান সমান কত পাবো, x ইজ ইকুয়াল টু 40 পাবো, কারণ t 0 এটা 0। এবার যখন আমার t ইজ ইকুয়াল টু 2 তখন আমি বসাবো ভ্যালু, তাহলে x ইজ ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস t2। এবার 2 বসাও, 40 প্লাস 12t ইন্টু 2 দ্যাট ইজ 24 মাইনাস 8, তাহলে 4 6 মাইনাস 8, তাহলে যেটা দাঁড়াবে 56। তাহলে x ইজ ইকুয়াল টু 56। তাহলে অতএব কণাটি স্থির হওয়ার আগে কি x ইজ ইকুয়াল টু 0 মিটার থেকে 56 মিটার পর্যন্ত গেছে আর কি, বা 56 মিটার পর্যন্ত যায়। তাহলে মোট কতটা দূরত্ব গেছে, মোট কত দূরত্ব গেছে, ছিল 40-এ, সেখান থেকে গেছে 56-এ, তাহলে 56 মাইনাস 40, তাহলে হচ্ছে 16 মিটার কিন্তু কণাটি যাবে। বোঝা গেছে প্রবলেমটা কিভাবে সলভ করতে হলো। এরপরে দেখো 3 নাম্বার প্রশ্নটা দেখো, বলেছে x² yz প্লাস 4xz² ইজ ইকুয়াল টু 5, তলের 1, -2, -1 বিন্দুতে ওই তলের উপর অভিলম্ব একক কত। তাহলে অভিলম্ব একক, তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে, তাহলে কোনো একটা তলের উপর যদি আমরা অভিলম্ব বের করতে চাই, আগে তো অভিলম্ব বের করি তারপরে তার একক দেখা যাবে। যদি তার অভিলম্ব বের করি তাহলে আমাকে কি নিতে হয়, গ্র্যাড অফ ফাই। তাহলে গ্র্যাড ফাই যদি আমি করি তাহলে ফাই আমার হচ্ছে সেখানে তল বা যে প্লেনটা সারফেসটা থাকে সেটা। তাহলে এখানে কত আছে, ফাই ইজ ইকুয়াল টু আছে x² yz প্লাস 4xz², এখানে -5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা হলো আমার ফাই। তাহলে এরপরে যদি আমি গ্র্যাড ফাই এর ফাইন্ড করি তাহলে কি হবে, ডেল ডেল এক্স ফাই আই ক্যাপ, ডেল ফাই অফ ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ফাই অফ ডেল জে কে ক্যাপ, তাই তো? তাহলে যদি আমি প্রথমে ডেল ফাই অফ ডেল এক্স ফাইন্ড করি তাহলে কি দাঁড়াবে, 2xyz প্লাস 4 x এর তো 1 হয়ে গেল z² আই ক্যাপ প্লাস y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে, x² z ক্যাপ প্লাস k এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে, x² y প্লাস 8 2 8
এক্স জেড কে ক্যাপ। তাহলে এইটা আমরা কি পেলাম? আমরা পেলাম অভিলম্ব। তো সেক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু, এবার হচ্ছে আমরা বসাবো যে এই বিন্দুতে আমরা কত মান পাবো, মানে আমাদের লম্ব ভেক্টরটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমার পয়েন্ট দিয়ে দিয়েছে 1 -2 1। তাহলে প্রথমটাতে বসাও, প্রথমটাতে বসালে কত হবে? 2, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু কত? -2, জেড এর ভ্যালু -1, প্লাস 4 -1 তার স্কোয়ার আই ক্যাপ, প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে তোমার 1 ইন্টু জেড কত? -1 জে ক্যাপ, প্লাস এক্স স্কোয়ার কত? 1 এর স্কোয়ার ইন্টু ওয়াই কত? -2 প্লাস 8 ইন্টু 1 ইন্টু -1। তাহলে এটাকে হলো কে ক্যাপ। তাহলে এইটুকু সলভ করো, কত হবে? 8 -1, এইটা করলে কত হবে? -1। তাহলে 8 আই ক্যাপ -1 জে ক্যাপ, আর এটা করলে হবে -2 -8 -10 কে ক্যাপ। তাহলে আমি এখান থেকে লম্ব ভেক্টরটা পেয়ে গেছি। এবার লম্ব ভেক্টর থেকে আমি যদি এর একক ভেক্টর বের করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? প্রথমে n যদি আমি এর একক ভেক্টর, তাহলে n বাই মড অফ n, তাহলে আমাকে মড অফ n বের করতে হবে। তাহলে মড অফ n কি হবে? মড অফ n হবে 8 স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার প্লাস -10 এর স্কোয়ার, 8 8 64 প্লাস 1 প্লাস 100। তাহলে √187, তাহলে √187 কত হবে? যদি আমি এটা ক্যালকুলেটর করি, √187 that is 13.64। তাহলে অরিজিনালি অবিলম্বের একক ভেক্টর হবে 8 বাই 13.64 আই ক্যাপ প্লাস মাইনাস 1 বাই 13.64 জে ক্যাপ মাইনাস 10 বাই 13.64 এ ক্যাপ। এইটা হতো অ্যান্সার, কিন্তু এখানে তো কোনোটার সঙ্গে মিলছে না। যদি বলো অবিলম্ব ভেক্টরটা কত, তাহলে কিন্তু অ্যান্সারটা দাঁড়াতো এইটা, মানে তোমার এইটা। কিন্তু যেহেতু এখানে একক ভেক্টর বলেছে, অবিলম্বের উপর ইউনিট ভেক্টর, অবিলম্ব ইউনিট ভেক্টর, তাহলে কিন্তু এইটা দাঁড়াবে কোনোটিই নয়। বুঝা গেল? পরের প্রশ্নটা দেখো কি বলেছে। 4 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? বলেছে 20 ইন্টু 10⁴ কেজি ভরের একটি বস্তু একটি স্থির বস্তুর উপর 20 সেকেন্ড ধরে এত নিউটন বল প্রয়োগ করা হলে 20 সেকেন্ড সময় পরে ওই বস্তুর বেগ কত হবে? তাহলে দেখো, তাহলে আমরা এত সময় ধরে একটা বল প্রয়োগ করা হলো, তাহলে যদি এখান থেকে আমরা বের করি এফ ইকুয়াল টু, আমরা কি জানি? এম এ। এফ কত দেওয়া হয়েছে?
এফ দেওয়া আছে, এম দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে ত্বরণ পেয়ে যাব। তাহলে ত্বরণ যদি আমরা বের করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি লাভ হবে? না আমরা কি জানি, স্থির বস্তু তো, তাহলে তার বেগ বের করতে বলেছে, তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি। এবং তাহলে এখানে আমরা জানি ভি সমান সমান কত, এটাই বের করতে হবে। ইউ সমান সমান আমরা 0, যদি আমরা এটা বের করতে পারি তাহলে আমি কত আমার ভেলোসিটি হবে সেটা কিন্তু আমি ইজিলি বের করে নিতে পারি। বোঝা যাচ্ছে? তাহলে দেখো, আবার এফ সমান সমান এম এ, তাই এফ বাই এম তোমার দেবে ত্বরণ। তাহলে এফ কত আছে, 5 × 10⁵ বাই হচ্ছে এম কত আছে, 20 × 10⁴। তাহলে এখানে কত হবে, 20 × 10⁴। তাহলে এটা করো, 5 10⁴টাকে উপরে নিয়ে যাও, তাহলে এটা হয়ে যাবে 10 বাই হবে 20, এটা গিয়ে 5 - 1 দ্যাট ইজ 1, তাহলে 5 × 10/20, তাহলে 10 দুগুণে 20, দ্যাট ইজ 5/2। তাহলে ভি সমান সমান হবে 80, এ কত আছে, 5/2 মিটার সেকেন্ড n/2, তাহলে 5/2 5/2 টাইম কত দেওয়া আছে, 20 সেকেন্ড, 20 সেকেন্ড, তাহলে হচ্ছে 5×50, 50 মিটার সেকেন্ড ইনভার্স। কিন্তু অপশন তো একটার সঙ্গে মিলছে না, তাহলে বোধহয় প্রশ্নতে কোনো রকম গন্ডগোল আছে। এটা যদি 20-র বদলে 2 হতো, 20-র বদলে যদি এখানে 2 হতো, তাহলে এটা 2 × 10⁴ হতো, তাহলে এটা কত দাঁড়াতো, 5 × 10/2, তাহলে 5 দুগুণে 10, 5 এ 5 25, তাহলে এটি সমান সমান কত হতো, 25 × t = 20, 25 দুগুণে 50, 500, 25 50 and 0 মিটার সেকেন্ড ইনভার্স। এখানে প্রবলেমে হয়তো ভুল আছে এটা। পরের প্রশ্নটা দেখো,
পরের প্রশ্নটা বলেছে পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল 4 ঘন্টা। যদি পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহটির দূরত্ব পূর্বের চেয়ে 4 গুণ করা হয় তবে তার পর্যায়কাল কত হবে? আমরা কেপলারের ওই তৃতীয় সূত্র অনুসারে আমরা যদি দেখি তাহলে এই যে পর্যায়কাল সেটা কিন্তু ব্যাসার্ধের, অর্থাৎ এইটা পর্যায়কালের স্কোয়ার প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার কিউব। তাহলে আমরা ধরো লিখলাম একটা, যদি আমরা লিখি দুটো, এখানে দুটো কেস ধরলাম, একটা প্রথম একটা দ্বিতীয়। তাহলে প্রথমের ধরো পর্যায়কাল ছিল টি টি ওয়ান, তাহলে তার একটা ব্যাসার্ধ ছিল, সেটাকে ধরলাম আমরা R1। আর ধরো আমি T2 একটা ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ ধরলাম R2। R2 সমান সমান হচ্ছে 4R1, তাই তো? তাহলে আমরা যদি যদি আমরা রেশিও করি তাহলে কি দাঁড়াবে? T2 বাই T1 ইকুয়াল টু R2 বাই R1, বা এটা অপোজিটলি তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে স্কোয়ার করলাম, এটার করবো কিউব, কারণ কিউ এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে T1 কত বলেছে? 5 ঘন্টা। আমাকে বের করতে হবে কি? T2। তাহলে T2 বাই 5 তার স্কোয়ার। এখানে R2 কত? 4R1 বাই R1 তার কিউব। তাহলে R1 R1 কেটে গেল। তাহলে T2 বাই 5 তার স্কোয়ার করে এলো কত? 4 4 যা 16, 16 4 যা 64, 64। এবার বোথ সাইডে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে কি পড়ে থাকবে? T2 বাই 5 ইজ ইকুয়াল টু 8। তাহলে T2 সমান সমান কত হবে? 5 ইন্টু 8, দ্যাট ইজ 40 ঘন্টা। বোঝা গেছে? একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম ছিল। পরের প্রশ্ন দেখো, খুব ইন্টারেস্টিং। বলেছে কোন শিলার অসহ পীড়ন 3 × 10⁸ নিউটন মিটার ইনভার্স 2 এবং ঘনত্ব দেওয়া আছে 3000 কেজি মিটার ইনভার্স 3 হলে, তাহলে ওই শিলা দ্বারা গঠিত পর্বতের সর্বোচ্চ উচ্চতা কত হতে পারে? এবার একটি পর্বতের সর্বোচ্চতা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা ধরে নিতে পারি যে পর্বতের ভূমিতে সৃষ্ট পীড়ন তার অসহ পীড়নের সমান হবে। বোঝা গেল? তাহলে ভূমির উপর চাপ যদি আমরা বের করি তাহলে প্রেসার সমান সমান কি হয়? এইচ রো জি। তাহলে আমরা এখানে ধরলাম এই প্রেসার যখন ম্যাক্সিমাম হবে, পি ম্যাক্স হবে, সেটাই হবে তার সর্বোচ্চ পীড়ন। বোঝা গেল? তাহলে এরপরে সর্বোচ্চ পীড়ন আর সহ্য করতে না পারে কি হবে? শিলাটা কি ভেঙে পড়বে। বোঝা গেল? তাহলে আমরা যদি এইখান থেকে ফর্মুলাটা সাজাই তাহলে এই সমান সমান কি? পি বাই রো ইন্টু জি। এখানে পি কি? পি ইজ ইকুয়াল টু পি ম্যাক্স, যেখানে হচ্ছে যার ভ্যালু হচ্ছে অসহ পীড়ন, রো ইন্টু জি। তাহলে পি ম্যাক্স কত দেওয়া আছে এখানে? 3 × 10⁸ নিউটন এমনি দেওয়া আছে। আর রো দেওয়া আছে 3000, আর
জি এর মান ধরে নিলাম আমরা 10, তাহলে এটা যদি করি আমি 8 1 2 3 4 3 10⁴ মিটার, তাহলে এইচ হচ্ছে তাহলে হচ্ছে 10,000 মিটারে কিন্তু পর্বতের সর্বোচ্চ উচ্চতা কিন্তু 10,000 মিটার। এবার মিটারকে যদি আমরা কিলোমিটারে নিয়ে যাই তাহলে হবে এইচ ইজ ইকুয়াল টু 10 কিলোমিটার। তাহলে হাইয়েস্ট কিন্তু 10 কিলোমিটার হতে পারে। তাহলে যখন পর্বত দ্বারা সৃষ্ট প্রেসার ওর অশ্ব প্রেরণের সঙ্গে সমান হবে, সেই যে উচ্চতা সেইটাই কিন্তু পর্বতের সর্বোচ্চ উচ্চতা হতে পারে। পরের প্রবলেমটা দেখো কি বলেছে। পরের প্রবলেমটা বলেছে একটি হাইড্রোলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যথাক্রমে 1000 সেমি স্কোয়ার এবং 2 মিটার স্কোয়ার। ছোট পিস্টনে 20 নিউটন বল প্রয়োগ করে বড় পিস্টনের মাধ্যমে কত বল প্রয়োগ করা যাবে? তাহলে হাইড্রোলিক প্রেসের কার্যনীতি কিসের উপর ডিপেন্ডেন্ট? না পাস্কেল লয়ের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই ফর্মুলা কি বলে? মানে আবদ্ধ তরলের কোনো অংশে যদি আমি চাপ প্রয়োগ করি তাহলে সেই চাপ কিন্তু তরলের সব অংশে সমানভাবে ছড়িয়ে পড়ে বা সঞ্চারিত হয়। এইটা কিন্তু পাস্কেলের ফর্মুলা। অর্থাৎ আমি যদি এইখানে ছোট পিস্টনে P1 একটা প্রেসার দিই তাহলে কিন্তু বড় পিস্টনের প্রাপ্ত যে প্রেসার সেটা কিন্তু P2 এবং সেটা সমান হবে। বুঝা গেল? তাহলে এই ফর্মুলাটাকে এবং এই প্রেসার সমান সমান আমরা কি লিখি? ফোর্স বাই এরিয়া। তাহলে ফোর্স বাই এরিয়াটাও কিন্তু সমান হবে। তাহলে এই জাস্ট এই সিম্পল কনসেপ্টটুকু কাজে লাগিয়ে আমরা কিন্তু এই প্রবলেমটা করে ফেলতে পারি। তাহলে দেখো কি বলেছে। তাহলে প্রেসার সমান সমান আমরা জানি এফ বাই এ। তাহলে আমরা যদি পাস্কেলের ফর্মুলা লাগাই তাহলে P1 ইজ ইকুয়াল টু হবে P2, P1 সমান সমান F1 বাই এ, আর এইটা সমান সমান A বাই A2, এটা A1। তাহলে এখানে কি কি গিভেন টার্ম দেওয়া আছে? F1 দেওয়া আছে, তো আমি ছোট পিস্টনটা ধরলাম F1, তাহলে F1 দেওয়া আছে কত? 20 নিউটন। ছোট পিস্টনের ক্ষেত্রফল A1 সমান সমান কত দেওয়া আছে? 1000 সেমি স্কোয়ার। F2 কত দেওয়া আছে? ওইটাই বের করতে হবে। A2 দেওয়া আছে কত? 2 মিটার স্কোয়ার। তাহলে এখানে দেখো একটা সেমিতে আছে, একটা কিন্তু মিটারে আছে। বুঝা গেল? তাহলে এটা 2 মিটার, তাহলে এই সেমিটাকে মিটারে করি। তাহলে আমরা কি জানি? 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেমি। তাহলে 1 মিটার স্কোয়ার সমান কি হবে? 100 ইন্টু 100, 1 2 3 4 সেমি স্কোয়ার, তাই তো? তাহলে যদি তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কত, এখানে যদি আমি বসাই 1 2 3, 3 এত সেমি স্কোয়ার সমান সমান কত দাঁড়াবে?
এত যদি সেমি স্কোয়ার হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, ডাইরেক্টলি বলতে পারি যে যদি 1 2 3 4 তিনটে শূন্য সেমি স্কোয়ার হয়, তাহলে এটাকে প্রকাশ করলে 1.1 মিটার স্কোয়ার হবে। তাহলে a1 সমান সমান কি দাঁড়ালো? 0.1 মিটার স্কোয়ার। এবার জাস্ট ফর্মুলাতে পুট করে দাও, তাহলে f2 এর ভ্যালু কত হবে বেরিয়ে যাবে। f2 সমান সমান f1 ইন্টু a2 বাই a1। তাহলে f1 কত? 20 ইন্টু 2 বাই হচ্ছে 0.1। তাহলে এইটাকে উপরে নাও, 200 ইন্টু 2, তাহলে 400 নিউটন। তাহলে কত বল প্রয়োগ করবে? 400 নিউটন। পরের প্রবলেমটা দেখো, বলেছে একটি কৌশিক নলের সঙ্গে কোনো তরলের স্পর্শকোণ 90 ডিগ্রি হলে কৌশিক নলের ওই তরলের উপরিতল আকার কি হবে? আমরা এর আগের একটা লেকচারে দেখেছি, মক টেস্টে, যে কৌশিক নল যদি 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে সেটা কি হয়? অবতল হয়। যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে সেটা উত্তল হয়। যদি 90 ডিগ্রি থেকে সমান সমান হয় তাহলে কিন্তু সমতল হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? সমতল। শীতপ্রধান দেশে কোনো জলাশয়ের উপরিভাগে জল যখন বরফে পরিণত হওয়ার উপক্রম হয় তখন জলাশয়টির তলদেশের সম্ভাব্য উষ্ণতা কত হবে? বরফে পরিণত হওয়ার উপক্রম হয়, ভালো করে বোঝো ব্যাপারটা। তাহলে যখন ধরো শীতপ্রধান দেশে কি হয়, জলভাগের উপরিভাগে তাপমাত্রা কমতে থাকে, এবং তাপমাত্রা যত কমবে তত কি হবে? জলের ঘনত্ব বৃদ্ধি পাবে, এবং যখন ঘনত্ব বৃদ্ধি পায় তখন নিচের দিকে কিন্তু সিঙ্কিং হতে থাকে। এবার 4 ডিগ্রি মানে হচ্ছে কত? 273 প্লাস 4, 4 ডিগ্রি মানে হচ্ছে 277 কেলভিন। এই 4 ডিগ্রি তাপমাত্রায় যখন পৌঁছায় তখন কিন্তু জল হচ্ছে সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায়, অর্থাৎ ডেনসিটি, সর্বোচ্চ ডেনসিটিতে কিন্তু পৌঁছায়। এরপরে অর্থাৎ এরপরে যখন বরফ হয়ে যাবে তখন কিন্তু ঘনত্ব কমে যায়, যার জন্য কি হয়? জলের উপরে ভাসতে থাকে। তাহলে 4 ডিগ্রি হচ্ছে এমন একটা স্টেট যেখানে জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। বুঝা গেছে? এবার তাপমাত্রা যখন আরো কমে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিনে গিয়ে দাঁড়ায় তখন জল বরফে পরিণত হয়। এই বরফ কিন্তু জলের থেকে ঘনত্ব কম হয়, এবং এর জন্য জল কিন্তু উপরিভাগটা কি হয়? ভাসতে থাকে। এই কারণে কি হয়? জলের উপরিভাগে যখন বরফ তৈরি হয় কিন্তু নিচের ক্ষেত্রে কিন্তু তখন জলের নিচে যে পোর্শনটা আছে সেটাতে কিন্তু তখনও 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন থাকে। বোঝা গেছে? তাহলে এখানে যেহেতু 277 অপশনটা আছে, তাহলে এইটা কিন্তু রাইট অ্যান্সার। মানে যে বরফ তার তলদেশে, বরফের নিচের দিকে যে জলটা আছে সেটাতে তুমি টেম্পারেচার মাপলে কিন্তু তুমি 4 ডিগ্রি, কারণ ওই ওই পোর্শনটা সবচেয়ে বেশি ডেনসিটি হয়, তার জন্য ওইটাতে তুমি পাবে 277 কেলভিন। বুঝা গেছে? এটা কিন্তু মনে রাখবে। পরের প্রবলেমটা দেখো কি বলেছে। বলেছে শীতকালে কাঠের চেয়ার অপেক্ষা লোহার চেয়ার বেশি ঠান্ডা বলে মনে হয়, কারণ লোহার স্বাভাবিক, লোহার আপেক্ষিক তাপ বেশি। কারণ কি? যার আপেক্ষিক তাপ যত বেশি সে তত তাড়াতাড়ি গরম হবে এবং তত তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাই তো? এবার শীতকালে কি হয়? শীতকালে বাইরের অর্থাৎ সারাউন্ডিং বেশি ঠান্ডা, এবং কম্পারেটিভলি আমাদের হিউম্যানের যে একটা টেম্পারেচার 98 ডিগ্রি সেলসিয়াস, সরি ফারেনহাইট, সো এই যে টেম্পারেচার সেটা কিন্তু আবহাওয়ার থেকে যথেষ্টই গরম থাকে।
এবং যেহেতু যখন আমরা লোহার চেয়ারে বসি তখন কিন্তু লোহার চেয়ার দ্রুত আমাদের শরীর থেকে কিন্তু টেম্পারেচার টানতে শুরু করে, তার জন্য আমরা কিন্তু কি হয়, দ্রুত আমাদের কিন্তু ঠান্ডা ঠান্ডা ফিলিংস হয়। আর এমনি লোহা একটা গুড কন্ডাক্টর আমরা বলতে পারি ফর হিট, তো সেই কারণে আমাকে লোহার চেয়ার বসলে কিন্তু ঠান্ডা মনে হয়। কম্পারেটিভলি যদি আমরা কাঠের চেয়ার দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কম ঠান্ডা মনে হবে। বোঝা গেল? পরের প্রবলেমটা দেখো কি বলেছে। বলেছে বায়ুতে রাখা একটি কাঁচ প্লেট 60 ডিগ্রি কোণে আলো আপতিত হলে দেখা গেল ওই কাঁচ প্লেট থেকে প্রতিফলিত ও প্রতিসৃত আলোক রশ্মি পরস্পর 90 ডিগ্রি কোণে আনত। ওই কাঁচের প্রতিসরাঙ্ক কত? তাহলে এখানে কি কি দেওয়া আছে? কাঁচ প্লেট কত ডিগ্রি কোণে আনত? 60 ডিগ্রি কোণে আনত। তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু আমরা ব্রুস্টারের ল কিন্তু ইউজ করব। ব্রুস্টারের ল কি বলেছে? যে কোনো আলোক রশ্মি কোনো মাধ্যমে ব্রুস্টার কোণে যদি আপতিত হয় তখন কিন্তু প্রতিফলিত এবং প্রতিসৃত আলোকের মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। তাহলে এখানে বলে দেওয়া হচ্ছে প্রতিফলিত ও প্রতিসৃত আলোক রশ্মির পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আনত। তাহলে আমরা বলতে পারি যে এটা ব্রুস্টার কোণে আপতিত হয়েছে। এই যে আলোটা যে আপতিত হয়েছে এটা ব্রুস্টার অ্যাঙ্গেলে আপতিত হয়েছে। তাহলে ব্রুস্টারের সূত্রটা যদি আমরা দেখি সেখান থেকে আমরা যদি মিউ সমান সমান ট্যান আই বি, তাহলে এখানে মিউ সমান সমান প্রতিসরাঙ্ক কত দাঁড়াবে? ট্যান আই বি ভ্যালু কত আছে? 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 মান কত? মিউ ইজ ইকুয়াল টু √3। তাহলে কাচের প্রতিসরাঙ্ক কত হবে? √3। বোঝা গেছে? পরের প্রবলেমটা দেখো এবং এটা কিভাবে আমরা সলভ করব সেটা দেখো। বলেছে নিউটনের বলয় পরীক্ষায় কাঁচ প্লেট ও সম উত্তল লেন্সের মাঝখানে যখন বায়ুস্তর থাকে তখন দশম অন্ধকার বলয়ের ব্যাসার্ধ হয় 6 mm। লেন্স ও কাঁচ প্লেটের মধ্যবর্তী স্থানে মিউ ইজ ইকুয়াল টু মিউ প্রতিসরাঙ্কের তরল রাখলে দশম অন্ধকার বলয়ের ব্যাসার্ধ কত হবে? খুব ভালো একটা একটু টিপিক্যাল টাইপের একটা অঙ্ক। তাহলে আমরা নিউটনের যদি বলয় পরীক্ষা দেখি তাহলে সেখানে ধরো এনতম বা এমতম অন্ধকার বলয়ের যে ব্যাসার্ধ নির্ণয়ের যে ফর্মুলা সেটা যদি দেখি তাহলে সেটা কি বলেছে? আর এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ল্যামডা আর। তাহলে এখানে আর এম কি? আর এম হচ্ছে এমতম অন্ধকার বলয়ের ব্যাসার্ধ। আর এম কি? এম হচ্ছে বলয়ের ক্রম। এম 1 2 3 4, এখানে যেমন এম ইজ ইকুয়াল টু 10। সো ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর আর আমরা তো জানি সমতল, এইখানে যেহেতু সমতল লেন্স আছে তাহলে তার হবে বক্রতা ব্যাসার্ধ। এইবার যখন লেন্স ও কাঁচতলের মধ্যে বায়ু স্তর থাকে তখন কিন্তু মিউ এর মান হয় 1, তাই নাকি? কিন্তু যখন অন্য প্রতিসরাঙ্ক মানে অন্য মিডিয়ামের মধ্যে রাখা হবে তখন কিন্তু এই আমার প্রতিসরাঙ্কের মান কিন্তু পরিবর্তন হবে। বোঝা গেল?
এইবার ধরো প্রথম কেসটা নিয়ে বলি, বায়ুস্তর থাকছে, তখন এই 10 নম্বরের এয়ারের জন্য এই 10 নম্বর অন্ধকার বলয়ের ব্যাসার্ধ কত হবে সেটা আমরা যদি বের করি, ফর এয়ার 10 ল্যামডা। এখানে প্রথম কি বলেছে, ব্যাসার্ধ, দশম বলয়ের ব্যাসার্ধ বলে দিয়েছে 6 mm, তাহলে 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 ল্যামডা আর, তাহলে 10 ল্যামডা আর ইজ ইকুয়াল টু 36। এবার যখন লেন্স ও কাচ প্লেটের মধ্যে মিউ প্রতিসরাঙ্কের একটি তরল রাখা হয়, অন্য একটা তরল রাখা হয়, তখন কিন্তু অন্ধকার ব্যাসার্ধের যেটা ফর্মুলা সেটা কি হয়ে দাঁড়াবে, আর স্কোয়ার, ধরো এটা এম, তার একটা মিডিয়াম, যে কোনো একটা মিডিয়াম, সো সিমিলার ভাবে এম ল্যামডা আর বাই মিউ। এয়ারের ক্ষেত্রেও ছিল, কিন্তু এয়ারের ক্ষেত্রে কি হয়েছে, মিউ সমান সমান 1। তাহলে এই মিউ হলো তোমার প্রতিসরাঙ্ক। তাহলে এই মিউর ভ্যালু যদি আমরা বের করি, তাহলে আমরা বের করে ফেলি 10 ল্যামডা আর ইজ ইকুয়াল টু 36। তাহলে আমরা যদি দশম অন্ধকার বলয়ের জন্য যদি লিখি, তাহলে কি লিখবো, 10 স্কোয়ার, সরি, আর স্কোয়ার 10 in medium is equal to 10 ল্যামডা আর বাই হচ্ছে তোমার মিউ। এখানে 10 ল্যামডা আর মানে আমরা কত জানি, 36, বাই হচ্ছে মিউ। তাহলে আর 10 মিডিয়ামের ক্ষেত্রে তাহলে ব্যাসার্ধ কত হবে, রুট ওভার অফ 36 বাই কিউ, তাহলে উপরটা করলে কত হবে, 6 বাই রুট ওভার মিউ। তাহলে 6 বাই রুট ওভার মিউ এম এর জন্য ব্যাসার্ধ কত হবে, 6 বাই মিউ, সরি, তাহলে মিউ প্রতিসরাঙ্কের জন্য অর্থাৎ কত হবে, 6 বাই রুট ওভার মিউ বক্রতা ব্যাসার্ধ। বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি একমুখ খোলা নলের তৃতীয় উপসুরের কম্পাঙ্ক অপর একটি দুই মুখ খোলানো প্রথম উপসুরের কম্পাঙ্কের সমান হলে ওই একমুখ খোলা নল এবং দুই মুখ খোলা নলের দৈর্ঘ্যের অনুপাত কত? খুব ভালো একটা প্রবলেম দিয়েছে, প্রবলেমগুলো বেশ একটু টাফ টাফ। তাহলে প্রথমে আমরা একমুখ খোলা নলের ক্ষেত্রে দেখি। তাহলে একমুখ খোলা নলের ক্ষেত্রে আমরা যদি কম্পাঙ্কের সূত্র লিখি, তাহলে সেক্ষেত্রে কি হয়, Fn is equal to 2n minus 1 v by 4l1। Fn কি, Fn হলো n তম সুরের কম্পাঙ্ক। ভি কি, ভি হচ্ছে শব্দের বেগ। এলন কি, এলন হচ্ছে, এখানে যেহেতু একমুখ খোলা বলেছি তাহলে একমুখ খোলা নলের দৈর্ঘ্য।
তাহলে এখানে প্রথম সুরের জন্য n এর মান কত? 1। দ্বিতীয় সুরের জন্য n এর মান কত? 2। বোঝা গেল? তৃতীয় উপসুরের জন্য n এর মান কত? 3। চতুর্থ উপসুরের জন্য n এর মান কত? 4 ইত্যাদি। তাহলে প্রশ্ন অনুযায়ী তৃতীয় উপসুরের কম্পাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এইটা কিন্তু চতুর্থ সুরের কম্পাঙ্কের সঙ্গে সমতুল্য। সুর উপসুর এগুলো জানো তো? অর্থাৎ F4 হবে, যেহেতু তৃতীয় উপসুরটা 4 নাম্বার সুরের সঙ্গে সমান হয়, সেহেতু F4 = 2 × 4 - 1 V/4L1। তাহলে এইটা করলে কত দাঁড়াবে? 7V/4L1। এবার যদি আমরা দুই মুখ খোলা নলের ক্ষেত্রে দেখি, দুই মুখ খোলা, তার যে কম্পাঙ্কের ফর্মুলা সেটা হয় Fn = NV/2L2। এখানে এলো না তো, এখানে L2 যেহেতু দুই মুখ খোলা। তাহলে সিমিলার ভাবে এখানে Fn কি? n তম সুরের কম্পাঙ্ক, v হচ্ছে শব্দের বেগ, L2 হচ্ছে দুই মুখ খোলা নলের দৈর্ঘ্য। বোঝা গেছে? তাহলে প্রথম উপর সুরের জন্য আমরা কি বসাবো? n = কত? 2। কারণ প্রথম উপসুর দ্বিতীয় সুরের সঙ্গে সুরের কম্পাঙ্কের সঙ্গে সমান হয়। তাহলে যেহেতু, তাহলে এই ক্ষেত্রে F2 যেহেতু দুই মুখ খোলা বললাম, ধরো F2 = 2 × V/2L2। তাহলে 2 2 কেটে গেল, V/L2। এবার প্রবলেমে বলেছে কি তৃতীয় উপসুরের কম্পাঙ্ক অপর একটি দুই মুখ খোলা প্রথম উপসুরের কম্পাঙ্কের সঙ্গে সমান। তাহলে F4 = F2। এটা পর এক মুখ খোলা, এটা দুই মুখ খোলা। তাহলে যদি সমান হয় তাহলে আমরা লিখবো 7V/4L1 = V/L2। তাহলে এখানে দেখো এইটা এটা কেটে গেল, তাহলে 7/4L1/1/L2 এটা পড়ে থাকলো, তাই তো? তাহলে এইখান থেকে 7L2 4L1। এবার যদি আমরা L2/L1 বের করি তাহলে কি দাঁড়াবে? 4/7। তাহলে এখানে L1/L2 যদি বের করি তাহলে কি দাঁড়াবে? 7/4। তাহলে এখানে কিন্তু L1/L2 হচ্ছে 7/4। বোঝা গেছে? পরের প্রবলেমটা দেখো, বলেছে বায়ুতে শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড ইনভার্স হলে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলনের ন্যূনতম দূরত্ব কত হবে? এই প্রবলেমটা বোধহয় আগেও করেছি, আগেরও কোনো একটা প্রবলেম সেটা এই প্রবলেমটা ছিল। তাহলে আমরা যদি
আমরা নর্মালি শব্দের গতিসূত্র অনুসারে কি জানি? দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়, এইটা জানি। তাহলে কোনো একটা যদি আমরা প্রতিধ্বনি শুনি, শোনার জন্য কি হয়, শব্দকে শোনা থেকে প্রথমে প্রতিফলকে যেতে হয়, আবার প্রতিফলক থেকে কি হয়, শ্রোতার কানে ফিরে আসতে হয়। তাহলে এই শব্দ দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব কত হয়? একবার ধরো ডি ডিস্টেন্স গেল, আবার ডি ডিস্টেন্স ফিরে এলো, তবে কি তো প্রতিধ্বনিটা শোনা যায়। তাহলে এইটা হচ্ছে ধরো 2D। এইটা সমান সমান আমরা বেগ, যে বেগে শব্দটা গেছে এবং সময় কতটা সময়, শব্দটার ডিউরেশন কতটা সময়, সেটা কিন্তু আমাকে জানতে হবে। তাহলে আমরা মনে করি ন্যূনতম দূরত্ব কত হবে। তাহলে আমরা ক্ষণস্থায়ী বলতে ধরো কত সেকেন্ড ধরবো, একদম খুব কম সময়, একদম খুবই কম সময়, ধরো আমি 0.1 সেকেন্ড ধরলাম। তাহলে 2D সমান সমান ভি সমান সমান 340, আর ক্ষণস্থায়ী ধরো 0.1 সেকেন্ড। এখানে ক্ষণস্থায়ী টাইমটা দিয়ে দিলে সবচেয়ে সুবিধা হতো। সরি। তাহলে ডি ইজ ইকুয়াল টু 340 ইন্টু 0.1 যদি করি, তাহলে এইটা জিরোটা কেটে গেল, বাই হচ্ছে 217। যেহেতু এখানে ক্ষণস্থায়ী টাইমটা দেওয়া নেই, সেহেতু আমি টি ইকুয়াল টু 0.1 ধরলে কিন্তু এই অ্যান্সারটাই আসবে। আরো হয়তো কম করলে পরে আরো হয়তো আসতে পারে অ্যান্সার, এগুলো বোঝা গেল? পরের প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে 1 মাইক্রোফ্যারাড এবং -মাইক্রোফ্যারাড মানে দুটি আধানকে পরস্পর 2 সেমি দূরত্বে রাখা হলো, দূরত্বে অবস্থান করে এবং একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। এই দ্বিমেরুটিকে 10⁵ নিউটন কুলম্ব ইনভার্স মানে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে রাখলে ওই অবস্থান থেকে দ্বিমেরুটিকে 180 ডিগ্রি ঘোরাতে যে পরিমাণ কার্য করতে হবে তার মান লেখো। তাহলে কোন তড়িৎ দ্বিমেরুকে ঘোরানোর জন্য যে কার্য করতে হয় তার ফর্মুলা কি? পি ই cos θ1 মাইনাস cos θ2। তাহলে θ1 সমান সমান কত? 0 ডিগ্রি। θ2 সমান সমান 180 ডিগ্রি। আর পি এখানে কত দেওয়া আছে? পি এর মান তো দেওয়া নেই, দ্বিমেরু ভ্রামক পি এর মান দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে পি এর মান সাধারণত বের করতে হবে। এবং ই এর মান দেওয়া আছে 10⁵ নিউটন কুলম্ব ইনভার্স। তাহলে এখানে শুধু বের করতে হবে আমাকে দ্বিমেরু ভ্রামকের মান। তাহলে দ্বিমেরু ভ্রামক পি সমান সমান আমরা জানি কিউ ইন্টু 2L। কিউ দেওয়া আছে কত? মাইক্রো কুলম্ব। তাহলে 1 ইন্টু 10⁻⁻6 কুলম্ব ইন্টু এটা সেমিতে দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁻2 মিটার, বা এটা না আনতে পারো। তাহলে এটা কত দাঁড়ালো? 2 ইন্টু 10⁻⁸ কুলম্ব মিটার।
তাহলে এবারে ডাইরেক্ট বসিয়ে দাও আর সলিউশন পেয়ে যাও। 2 into 10 to the power minus 8 into 10 to the power 5 into cos 0 degree minus cos 180 degree। তাহলে cos n পাই এর মান হচ্ছে -1, তাহলে 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে এটা যদি করি কত হবে, 2 into -8 plus 5 minus 3 10 to the power -3 into 1 minus of -1, তাহলে +2, তাহলে হচ্ছে into 2। তাহলে এটা করলে কত দাঁড়াবে, 4 into 10 to the power -3 জুল। বোঝা গেছে? পরের প্রশ্নটা দেখো, বলেছে আর রোধের একটি সুষম তারকে কেটে এর টুকরো করা হলো, ওই টুকরোগুলোকে সমান্তরালে যুক্ত করা হলে সমবায়টির তুল্য রোধ কত হবে? বাহ, খুব ভালো কোশ্চেন। বলেছে এন রোধের আর রোধে, ধরো একটা সুষম রোধ ছিল, তার রোধ ছিল আর, এবার এটাকে এন টুকরো করা হলো এবং এগুলোকে এইভাবে প্যারালালে কানেকশন করা হলো। তাহলে R1 R2 R3 ডট 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 Rn, তাহলে এদের মধ্যে তুল্য রোধ কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তাহলে যদি আমি আর এনটা টুকরো করি, তাহলে আমার প্রত্যেকটা রোধের প্রত্যেকটার এই স্মল গুলোর ভ্যালু কত হবে, আর বাই এন, তাই তো? তাহলে সেগুলোকে আমি আবার কি করেছি, প্যারালালে কানেক্ট করেছি। তাহলে 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান আমরা লিখবো কি, এক একটার জন্য হচ্ছে, তাহলে ধরো আমি এটা R1 বললাম, তো 1 প্লাস R1 প্লাস 1 বাই R2 ডট 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 এরকম। তাহলে এখানে শেষে কি হবে, এত টু পাওয়ার আর এন। তাহলে এখানে আর ইকুইভ্যালেন্ট সমান, তাহলে ধরো এটা এন টাইম, তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান সমান আমরা লিখতে পারি, তো যদি এন বার কন্টিনিউ হয় তাহলে আর, ধরো এটাকে আমরা এইভাবে লিখি 1 বাই আর ইকুইভ্যালেন্ট সমান সমান 1 বাই n বাই আর টু দি পাওয়ার n, বা n বাই আর, কতগুলো আর আছে, আর এর ভ্যালু এবং কত n কত পর্যন্ত গেছে সেটা। তাহলে এখানে যদি আর আমরা ইকুইভ্যালেন্ট লিখি, তাহলে আর বাই এন, তাহলে এখানে আর সমান সমান আমরা কি জানি, আর সমান সমান আমরা জানি আর বাই এন বাই হচ্ছে এন, তাহলে আর বাই এন স্কোয়ার, এটা আমাদের ইকুইভ্যালেন্টের ভ্যালু। বোঝা গেছে? তাহলে আর বাই এন স্কোয়ার হচ্ছে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। পরের প্রশ্নটা দেখো, বলেছে 100 ভোল্ট সাপ্লাই লাইনে 40 ওয়াট এবং 200 ওয়াট বাল্ব যুক্ত করা হলে ব্যয়িত বাল্ব দ্বারা ব্যয়িত ক্ষমতা। তাহলে আমরা 100 ভোল্টের সাপ্লাই লাইনে এত এত বাল্ব ব্যয়িত ক্ষমতা, তাহলে ক্ষমতার কারেন্টের ক্ষেত্রে ক্ষমতার সূত্র কি, পাওয়ার ইজ ইকুয়াল টু P ইজ ইকুয়াল টু I স্কয়ার R হয়, বা V স্কয়ার R। তাহলে এখানে যেহেতু ভোল্টেজ দেওয়া আছে, তাহলে I স্কয়ার I আর
আই কে আবার ভি বাই আর হিসেবে লিখে এটাকে ভি স্কোয়ার বাই আর এটা আমরা পাই। আবার পাওয়ার ইজ ইকুয়াল টু আই ইনটু ভি হয়। তো এখানে বাল্বের যে ক্ষমতা দেওয়া আছে সেটা হচ্ছে একটা হচ্ছে 40 ওয়াট আর একটা হচ্ছে 200 ওয়াট। তাহলে আহ, আমি যদি পাওয়ারের ক্ষমতা বের করি তাহলে আমাকে প্রবলেমটা কিভাবে সলভ করা যাবে দেখো। এখানে বোধহয় কোনো একটা গন্ডগোল আছে। প্রবলেমটা এটা 400 ওয়াট 200 ভোল্ট হবে হয়তো। ঠিক আছে, এইটা আমি প্রবলেমটা একবার দেখে কারেকশন করে তারপর তোমাদের খুঁজে দেবো। এরপরে পরের প্রবলেমটা দেখো তো কি বলেছে। একটি তাপ যুগ্মে পেল্টিয়ার ক্রিয়ার ক্ষেত্রে কি উষ্ণতায় তাপীয় তড়িৎচালক বল তার তাপীয় তড়িৎচালক স্থানান্তর হলে পেল্টিয়ার গুণাঙ্ক কত? তাহলে আমরা পেল্টিয়ার গুণাঙ্ক ইকুয়াল টু কি জানি, সিবেক গুণাঙ্ক ইনটু হচ্ছে টেম্পারেচার, তাই তো? আবার সিবেক গুণাঙ্ক আমরা জানি ডি বাই ডিটি, ই হচ্ছে তড়িৎচালক ডি এপসাইলন বাই ডিটি। তাহলে পেল্টিয়ার গুণাঙ্ক আমরা সমান সমান পাই সমান সমান জানি সিবেক গুণাঙ্ক তো টি, আবার সিবেক গুণাঙ্ক সমান সমান জানি ডি বাই ডিটি, ডি এপসাইলন বাই ডিটি। তাহলে পেল্টিয়ার গুণাঙ্ক পাই সমান সমান টি ইনটু ডি এপসাইলন বাই ডিটি, এটা হবে আমার রাইট অ্যান্সার। বলেছে কোন স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের মান এত এবং ওই ভূচৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান হচ্ছে এত হলে ওই মানে বিনীতি কোণের মান কত। তাহলে আমরা
আমরা কি জানি, ভূচৌম্বকের ক্ষেত্রে আমরা যদি উলম্ব অক্ষ এবং মোট পাওয়ারের মধ্যে যদি সম্পর্কটা দেখি, সেখানে কিন্তু বিনীত কোণের মান লুকিয়ে আছে। তাহলে ভি হচ্ছে উলম্ব অক্ষাংশ এবং চৌম্বক ক্ষেত্রের মোট প্রবল হচ্ছে বি। তাহলে বি সাইন ডেল্টা, এই ডেল্টাটাই হচ্ছে আমার বিনীত কোণ। তাহলে এই ডেল্টা সমান সমান আমাকে বার করতে হবে। তাহলে সাইন ডেল্টা সমান সমান ভি বাই বি। ভি সমান সমান এখানে কত দেওয়া আছে, 36/√3, আর বি সমান সমান আমার দেওয়া আছে 72/√3। তাহলে √3 কেটে গেল, 36/72, তাহলে এটা হলো হাফ। তাহলে টেন ডেল এর মান কত, হাফ। তাহলে সাইন কতর মান হাফ হয়, সাইন 30 মান। তাহলে ডেল সমান সমান হচ্ছে 30°। বোঝা গেছে? পরের প্রবলেমটা দেখো কি বলেছে, একটি তড়িৎবাহী একটি পরবর্তী তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ এসি কারেন্ট I is equal to I0 sin 100 pi t, যেখানে t সেকেন্ড এককে প্রকাশিত সময়, এই প্রবাহ মাত্রার তাৎক্ষণিক মান 0 থেকে RMS মানে পৌঁছাতে কত সময় লাগবে? খুব সিম্পল একটা প্রবলেম। আমরা এসি কারেন্টের ক্ষেত্রে এসি কারেন্টের তাৎক্ষণিক মান কি জানি, I into I0 sin omega t। এখানে কি দেওয়া আছে, I is equal to I0 sin 100 pi t। তাহলে এখান থেকে আমরা জানি এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমরা কত পেলাম, 100 পাই, তাই তো? তাহলে আমরা যদি প্রবাহের আরএমএস ভ্যালু বের করতে চাই, তাহলে আই আরএমএস সমান সমান হচ্ছে I0/√2। এবার বলেছে যখন প্রবাহের তাৎক্ষণিক মান 0 থেকে আইআরএমএস অর্থাৎ I0/√2 তে পৌঁছাবে, তখন সেই পৌঁছাতে কত সময় লাগবে এটা জানি। তাহলে সেক্ষেত্রে যখন ম্যাক্সিমাম অর্থাৎ আরএমএস ভ্যালুতে পৌঁছাবে, তখন আই সমান সমান আই আরএমএস হবে। তাহলে আই ইজ ইকুয়াল টু আই আরএমএস লিখবো আমরা। তাহলে আই সমান সমান I0 sin 100 pi t ইজ ইকুয়াল টু I0/√2 হতে হবে। তাহলে এখানে sin 100 pi t ইজ ইকুয়াল টু 1/√2। তাই তো? তাহলে 1/√2 কত মান, sin হচ্ছে sin 1/√2 45 এর মান। তাহলে 100 পাই টি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই/4, পাই পাই কেটে গেল, টি সমান সমান
সমান সমান 1/400, অর্থাৎ টি সমান সমান 0.0025 সেকেন্ড। তাহলে আমরা এইটাকে 0.0025 সেকেন্ডটাকে কিভাবে, এবার যদি আমরা ডেসিমালটাকে সরাই তাহলে আমরা এটাকে লিখতে পারি 2.5 ইন্টু 10⁻³ সেকেন্ড। তাহলে এখানকার রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার বি। বোঝা গেল? কোনো প্রবলেম? পরের প্রশ্নটা দেখো, বলেছে 100 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটার মধ্যে দিয়ে 30 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হলে ওই গ্যালভানোমিটার কাঁথার পূর্ণ বিক্ষেপ ঘটে। গ্যালভানোমিটারে 0 টু 30 ভোল্ট পার্লার ভোল্টমিটার রূপান্তরিত করতে গেলে ওই গ্যালভানোমিটারের সাথে শ্রেণী সময়ে যে রোধ যুক্ত করতে হবে তার ভ্যালু কত? তাহলে একটি গ্যালভানোমিটারকে যদি আমরা ভোল্টমিটারে রূপান্তরিত করি তাহলে আমরা জানি যে সিরিজে একটা হাই ভ্যালু রেজিস্ট্যান্স আমাকে কানেক্ট করতে হবে, এবং ওই যে হাই ভ্যালুর যে রেজিস্ট্যান্স সেটা ফাইন্ডিং করার যে ফর্মুলা সেটা হচ্ছে RS = V/IS - RG। এই RG কি? RG হলো গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ। তাহলে RG সমান সমান এখানে দেওয়া আছে 100 ওহম। আর কি দেওয়া আছে? V হচ্ছে সর্বোচ্চ কত ভোল্টেজ পাল্লা, তাহলে 30 ভোল্ট। আর IG সমান সমান দেওয়া আছে, তাহলে এটা IG সমান সমান আমার কত দেওয়া আছে? 30 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 30 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 0.03 অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে এখান থেকে যদি আমরা RS এর ভ্যালু বের করি 30/0.03 - 100, তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে কত হবে? 30 কেটে গেল, উপরে থাকবে 1 2 3 -100, that is RS will be 900 ওহম। তাহলে 900 ওহমের যদি আমি একটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করি তাহলে ওই ভোল্টমিটারে রূপান্তরিত হয়ে যাবে গ্যালভানোমিটারটা। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে একটি উদ্দীপিত হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের মোট শক্তি হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট। ওই অবস্থায় ইলেকট্রনিক কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগ। তাহলে বোরের মডেল অনুসারে কৌণিক ভরবেগ যদি বের করতে যায় তাহলে তার ফর্মুলা হচ্ছে ln = n × h/2π। কিন্তু তার জন্য আমাকে n জানতে হবে, অর্থাৎ n হলো এই যে ইলেকট্রনের যে কত নাম্বার মোট শক্তি তো এখানে দিয়েছে, তাহলে এই কোয়ান্টাম নাম্বারটা আমাকে জানতে হবে। তো এবং ইলেকট্রনটি কোন কক্ষপথে আছে সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু ইজিলি আমরা কৌণিক ভরবেগটা আমরা বের করে দিতে পারি। কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে। তাহলে কি করা যায়? এখানে আরেকটা গিভেন টার্ম দিয়েছে en। তাহলে en সমান সমান আমরা জানি
হাইড্রোজেনের গ্রাউন্ডে হচ্ছে 13.6 বাই হচ্ছে এন স্কোয়ার, এইটা আমি জানি। তাহলে এন স্কোয়ার সমান সমান আমরা জানবো 13.6 বাই হচ্ছে 13.6 বাই হচ্ছে ইএন এখানে দেওয়া আছে -3.4। তাহলে এন স্কোয়ার সমান সমান 13.6 বাই 3.4, এটা করলে বেরোবে 4, এন ইজ ইকুয়াল টু বেরোলো 2। তাহলে যদি আমরা এন ইজ ইকুয়াল টু বেরিয়েছে 2, তাহলে এখানে তুমি বসাই এল এন সমান সমান 2h বাই 2 পাই। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কৌণিক ভরবেগের মান কত হবে? 2h বাই 2 পাই। এবার পরের প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে তেজস্ক্রিয় বিঘটন বিটা কণা হলো পরমাণুর বাইরের কক্ষপথের ইলেকট্রন, পরমাণুর ভিতরের কক্ষপথের ইলেকট্রন, নিউক্লিয়াসের ভিতরে থাকে ইলেকট্রন, নিউক্লিয়াসের নিউট্রন থেকে সৃষ্ট ইলেকট্রন। আচ্ছা, আমরা যদি তেজস্ক্রিয় বিঘটন বা রেডিও অ্যাক্টিভিটি দেখি, তাহলে কিন্তু পরমাণুর নিউক্লিয়াস থেকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কণাগুলো এখানে কিন্তু নিউক্লিয়াস থেকেই কণা এবং শক্তি কিন্তু এখান থেকে নির্গত হয়। এবং বিটা কণা হলো কিন্তু সেই রকমই একটা কণা। তাহলে এখান থেকে বলা যায় যে নিউক্লিয়াসের ভিতরে থাকা ইলেকট্রন, নিউক্লিয়াসের ভিতরে তো ইলেকট্রন থাকতে পারে না, তাহলে নিউক্লিয়াসের নিউট্রন থেকে সৃষ্ট ইলেকট্রন, এইটা কিন্তু রাইট অ্যান্সার। বলেছে ফোটন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? বলছে ফোটনের ভর শূন্য, চলমান ফোটনের ভর শূন্য। ফোটনের ভরবেগ আছে অবশ্যই, যার বেগ থাকবে তার ভরবেগ থাকবে। আলোর বেগে চলাচল করতে পারে, এটাও ঠিক। ফোটন চাপ প্রয়োগ করতে পারে, যদি সে যেহেতু তার ভরবেগ আছে, তাহলে কোনো পৃষ্ঠে যদি সেটা আপতিত হয় অবশ্যই সেখানে একটা প্রেশার ক্রিয়েট করবেই, রেডিয়েশনাল প্রেশার, যাই হোক। কিন্তু বলেছে এখানে চলমান ফোটনের ভর শূন্য, এইটা কিন্তু যদি ফোটনটি রেস্টে থাকতো তাহলে বলে তার রেস্ট মাস ইজ ইকুয়াল টু 0, বাট যখনই ফোটন চলতে শুরু করবে তখন কিন্তু তার ভর শূন্য বলা যাবে না। তাহলে এইটা এখানে রাইট অ্যান্সার। বলেছে একটি পিএনপি ট্রানজিস্টরের বিবর্ধক রূপ ক্রিয়া করে যখন ইলেকট্রন সংগ্রাহক থেকে ভূমিতে যায়। বিবর্ধক অর্থাৎ অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ কখন করে? একটা এনপিএন ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতে গেলে তাকে অ্যাক্টিভ রিজিয়নে কাজ করতে হবে। প্রথম পয়েন্টটা এইটা পরিষ্কার। তারপরে দেখো তারপরে হচ্ছে এবার অ্যাক্টিভ রিজনে কাজ করতে গেলে কি করতে হয়, করাতে গেলে অ্যাক্টিভ রিজনে রাখতে গেলে কি করতে হয় না, অ্যামিটার বেসকে কি হয় ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়, আর হচ্ছে তোমার কালেক্টর বেসকে রিভার্স বায়াসে রাখতে হয়। সুতরাং এক্ষেত্রে কি হয়, ইলেকট্রনগুলি হচ্ছে এমিটার থেকে কিসে যাবে, বেসে যাবে, এবং সেখান থেকে বেশিরভাগই কোথায় যাবে, কালেক্টরে যাবে। তাহলে প্রথমে ইলেকট্রনগুলি কোথার দিকে যায়, তোমার হচ্ছে নিঃসারক থেকে ভূমির দিকে যায়, এবং তারপরে ভূমি থেকে সংগ্রাহকের দিকে যায়, তাই তো? তাহলে এখানে প্রথমে তো এইখান থেকে তাহলে প্রথমে কাজকারী ইলেকট্রনগুলি আই থেকে আইবি তে যায়। পরের প্রশ্নটা দেখো, এত বর্তমানে আদর্শ ডায়োড হলে ডায়োডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে সেটা বলছে।
বলেছে ডায়োডের কারেন্ট কত হবে। এখানে বলেছে আদর্শ, আদর্শ আইডিয়াল ডায়োড বলেছে, তার মানে কোনো যদি পিএন জাংশন হয়ে 0.7 ভোল্ট ড্রপ করতো, যদি আদর্শ বলেছে মানে কোনো ড্রপই নেই। সিম্পল আই কত হবে, ভোল্টেজের ডিফারেন্স 3.2 -3 বাই হচ্ছে আর, তাহলে একদম সিম্পল অঙ্ক। তাহলে কত দাঁড়াবে, 0.2 বাই আর এর ভ্যালু কত, 100 ওহম। 100 ওহম, তাহলে 0.002 ওহম, তাহলে 2 × 10⁻³ ওহম, তাহলে 2 × 10⁻³ ওহম, এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। পরের প্রবলেমটা দেখো, বলেছে কোন সময়ে আয়ন মণ্ডলের সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব এত হলে ওই সময়ে যে সর্বোচ্চ কম্পাঙ্কের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আয়ন মণ্ডল থেকে প্রতিফলিত হবে তার মান কত। এখানে কি দেওয়া আছে, গিভেন টার্ম। আগে দেখো গিভেন টার্ম কি দেওয়া আছে, সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব, তাহলে এন ম্যাক্স দেওয়া আছে 10⁻⁻12 মিটার -³ -3। সর্বোচ্চ কম্পাঙ্কের কোন ওই সময়ে যে সর্বোচ্চ কম্পাঙ্কের, তাহলে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে না, তার মান। ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিতে যে, তাহলে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সির সঙ্গে ইলেকট্রন ঘনত্বের যেটা সম্পর্ক, Fc = 9√n max, এখানে ঘনত্ব দেওয়া আছে কত, 10⁻12, তাহলে Fc = 9√10⁻12, তাহলে 9 × 10⁻12 × 1/2, that is 6, তাহলে 9 × 10⁻6 Fc এর ভ্যালু। এইবার মেগাহার্জ, তাহলে 9 মেগাহার্জ, এটাকে যদি আমরা হার্জে থেকে 10⁻6 মানে মেগা, দ্যাট ইজ 9 মেগাহার্জ, তাহলে 9 মেগাহার্জ হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আজকের মকটা এখানে শেষ করছি। মকের অভিজ্ঞতা এবং মতামত সম্বন্ধে অবশ্যই কিন্তু কমেন্ট করে সব জানিও। তোমাদের প্রিপারেশন কেমন চলছে, আশা করি খুব ভালো চলছে। আমার শরীরটা খুব একটা ভালো চলছে না, যার জন্য আজকের ক্লাসটা একটু অন্যরকম হলো। যাই হোক, সকলের আবার সফলতা প্রার্থনা করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের মক টেস্ট 12-এ। ততক্ষণ পর্যন্ত তোমরা জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। সকলের সফলতা প্রার্থনা করি। টাটা।